কাল বিনুর সিদ্দিক প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন চীনা ভাষা শিক্ষক। চীনের কনসেন্ট্রেশন ক্যাম্পে শিক্ষক হিসেবে ৬ মাস কাজ করেছেন। ক্যাম্পে চীনাদের নৃশংসতা, নিশ্চলতা, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ দেখেছেন খুব কাছ থেকে। দীর্ঘদিন বাকি দুনিয়ার কাছ থেকে সব কিছু গোপন করে রাখতে হয়েছে তাকে। চীন থেকে পালিয়ে ইউরোপে পৌঁছেছিলেন চূড়ান্ত বিপর্যস্ত অবস্থায়। মুখ ফুটে কাউকে কিছু বলার মতো মানসিক শক্তি প্রথম দিকে তার ছিল না। তারপর একসময় যোগাযোগ হয় ডাচ উইঘুর হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে। তাদের কাছে খুলে বলেন অনেক কিছুই। তার এই জবানবন্দি মিলে গেছে চীনাদের কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহতার ব্যাপারে ভুক্তভোগীদের বরাতে পাওয়া তথ্যপাতের সাথে। সেই নারকীয় অভিজ্ঞতার কিছু কিছু বর্ণনা আমরা শুনব তার মুখ থেকেই। কাল বিনুর সিদ্দিকের জবানবন্দি। টুকরো টুকরো আভাস অনেক আগে থেকেই ছিল, কিন্তু ছাপোষা জীবনে মজে থাকা আমরা খেয়াল করিনি। চোখে পড়েছে কিন্তু দেখিনি, শুনেছি কিন্তু কান দেইনি। ক্ষণিকের অস্বস্তি আর ভয় ঝেড়ে ফেলে বারবার ডুবে গেছি রুটিন বাঁধা জীবনের অভ্যস্ত আলিঙ্গনে। ২০০৪ সাল থেকে উইঘুর স্কুলগুলোতে মান্ডারিন চাইনিজ শেখানো বাধ্যতামূলক করা হলো। বলা হলো এখন থেকে স্কুলগুলোতে উইঘুর আর চাইনিজ দুই ভাষায় শেখানো হবে। দুই ভাষার কথা বলা হলেও আসলে মান্ডারিন ভাষা শেখানোয় অনেক বেশি জোর দেওয়া হতো। খচখচানি লাগছিল, কিন্তু আমরা তেমন এটা গা করলাম না। পরের 12টা বছর ধরে থেকে থেকে ছড়ানো ছিটানো অনেক কিছুই কানে আসলো, কিন্তু নিরাপদ অভ্যস্ততা ঝেড়ে ফেলে মনোযোগ দিতে ইচ্ছা হলো না। 2014 সালে আকসুতে থাকা আমার এক বন্ধুর কাছ থেকে অদ্ভুত এক কথা শুনলাম। আকসুতে নাকি জনসম্মুখে আদালত বানিয়ে কিছু উইঘুরকে শাস্তি দেওয়া হয়েছে। বরাবরের মতোই তেমন একটা মনোযোগ দিলাম না। 2016 সালে একটা গুজব শুনলাম সে একই বন্ধুর কাছ থেকে। নামাজ পড়ার কারণে নাকি মানুষকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। সে বন্ধুর নিজের বাবা মা আর 3 ভাইকেই নাকি পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বলেছে, তোরা নামাজ পড়েছিস মানে তোদের 10 বছর জেলে কাটাতে হবে, কোরআন পড়েছিস মানে 8 বছর জেলে কাটাতে হবে। আগেরগুলোর মতোই এই খবরটাও তেমন পাত্তা পেল না আমার কাছে। সেই সহকর্মীর কাছ থেকেই আরেকদিন শুনলাম মেয়েদের দলে দলে ডেকে নিয়ে বাধ্যতামূলক অপারেশন করানো হচ্ছে। ওদের বন্ধা বানাচ্ছে চীনারা। ভয়ে শীতল স্রোত নেমে গেল মেরুদণ্ড দিয়ে। তবু শ্রাক করে ভুলে থাকার চেষ্টা করলাম। আরে আমাদের সাথে অমন কিছু হবে না, নিজেকে প্রবোধ দিলাম আমি। 2016-তে পূর্ব তুর্কিস্তান শাসনের দায়িত্ব এলো চেন চোয়াঙ্গুয়া, পাইকারি নৃশংসতার ফেরিওয়ালা লোকটা। এর আগে তিব্বতে চরম অত্যাচার নির্যাতন চালিয়েছিল। সেই বছর থেকে খুব দ্রুত সব কিছু খুব ভয়ঙ্করভাবে বদলাতে শুরু করলো। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত খুঁজে খুঁজে সবচেয়ে ভালো নির্ভরযোগ্য শিক্ষকদের বাছাই করল সরকার। পরিবার, রাজনৈতিক অবস্থান সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ওরা। সব পরীক্ষার পর যাচাই বাছাই করা হলো, আমি তাদের একজন। 2017 সালের ফেব্রুয়ারির 18 তারিখে আমাকে ডেকে পাঠানো হলো টাউন হলে। বলা হলো এখন থেকে আমার কাজ হচ্ছে নিরক্ষরদের চাইনিজ ভাষা শেখানো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই আপাত নিরীহ কাজের জন্য আমাকে গোপন চুক্তিপত্রে স্বাক্ষর করতে হলো। মার্চের 1 তারিখে এক বাস স্টপেজে গোপনে এক পুলিশ অফিসারের সাথে দেখা করলাম। সেই আমাকে প্রথমবারের মতো কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গেল। 4 তলা বিল্ডিং, চারদিকে উঁচু দেয়াল, কাঁটাতার। একটা ধাতব ইলেকট্রনিক দরজা পার হয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে সশস্ত্র পুলিশ, কয়েক ডজন কর্মী, নার্স, শিক্ষক আর ক্যাম্প পরিচালক। পুরো ক্যাম্প সিসিটিভিতে ঠাসা। আমাকে কন্ট্রোল রুমে নিয়ে গেল। মনিটরে 10টা সেল দেখতে পেলাম। ইনফ্রারেড ক্যামেরার সুবাদে সেলগুলোর ভিতরটা দেখতে পারছিলাম। প্রতি সেলে 10 জনের মতো বন্দি। ঘুটঘুটে অন্ধকার, কোনো বাতি নেই, জানালা নেই, বিছানা নেই, মেঝেতে কম্বল পাতা। জমাট বাঁধা নিস্তব্ধ অন্ধকারে ডুবে আছে বন্দিরা।
মোট 97 জন বন্দী আমার ছাত্র। ফেব্রুয়ারির 14 তারিখ থেকে ওরা ক্যাম্পে। 7 জন মহিলা, তাদের মধ্যে 3 জন ছিল অতি বৃদ্ধা। প্রায় সবারই তখনও চুল দাড়ি ছিল। গণহারে চুল দাড়ি কামিয়ে দেওয়ার ব্যাপারটা আরও পরে শুরু হয়েছিল। ক্লাসে 10 জন করে ঢুকছিল ওরা, হাত পায়ে শেকল বাঁধা, প্রত্যেকের জন্য একটা করে প্লাস্টিকের চেয়ার বরাদ্দ। টেবিল নেই। চীনা কনসেন্ট্রেশন ক্যাম্পের ক্লাসে টেবিলের দরকার পড়ে না। সবাই বসার পর আমাকে ঢুকতে দেওয়া হলো। সামনে মাথা নিচু করে বসে থাকা বাপদাদার বয়সী দাড়িওয়ালা বৃদ্ধ মানুষদের দেখে অনেকটা স্বতঃস্ফূর্তভাবেই মুখ থেকে সালাম বের হয়ে এলো। কেউ জবাব দিল না। মাথা নিচু করে মূর্তির মতো বসে রইল সবাই। কেউ কেউ অস্ফুট স্বরে কেঁদে উঠল। বুঝলাম, সালাম দিয়ে নিষিদ্ধ এবং চরম বিপজ্জনক একটা কাজ করে ফেলেছি। ভয়ে ভয়ে রুমের সিসি ক্যামেরাগুলোর দিকে তাকালাম। 2 ঘন্টা টানা ক্লাস নেওয়ার পর বিরতি। লাঞ্চ আসলো। খাবার ভাগ করে দেওয়ার কাজে হাত লাগালাম। বলা হলো প্রত্যেকের জন্য বরাদ্দ একটি বাটি পানিতে ভেজানো ভাত আর একটা করে সেদ্ধ রুটি। কিন্তু তাকিয়ে দেখলাম বাটিতে ভাত নেই বললেই চলে। 2 জন বৃদ্ধা মহিলাকে দেখে মায়া হলো আমার। একটা করে রুটি বেশি দিলাম, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ গার্ড এসে খাবারের হিসাব মেলাতে শুরু করলো। প্রায় ধরাই পড়ে যাচ্ছিলাম। শেষমেশ একজন সহকর্মী উদ্ধার করলো আমাকে। গার্ডকে বলল সে গন্তে ভুল করেছিল। সকাল থেকে চলা পুরো ব্যাপারটা মনের ভেতর খুব বেশি চাপ ফেলেছিল। 1 কাপ চা বানিয়ে খেতে চাইলাম। মগে পানি নেওয়া মাত্রই হৈ হৈ করে ছুটে এলো এক সহকর্মী। এই পানি দিয়ে চা বানানো যাবে না। বন্দীদের জন্য সরবরাহকৃত পানি মানুষের খাবারের উপযুক্ত না। আমার ছাত্রদের কথা আমার আজও মনে পড়ে। একজনের নাম ছিল ওসমান। ভীষণ স্মার্ট আর হ্যান্ডসাম। চীন সরকার তার সম্পত্তি বাজেয়াপ্ত করার আগে ওসমান ছিল উরুমুচির সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন। প্রতি ক্লাস শেষ হওয়ার পর ওসমান কাতর স্বরে অনুরোধ করত, ম্যাডাম, দয়া করে আমাকে আর একটু সময় ক্লাসে কাটাতে দিন। জানালার ওই ছোট্ট ফুটো দিয়ে আসা সূর্যের আলোটা একটু গায়ে মাখতে দিন। অনেক দিন হলো সূর্য দেখি না। হঠাৎ ক্লাসে আসা বন্ধ করে দিল উসমান। শুনলাম রক্তক্ষরণ হয়ে মারা গেছে। হাই ব্লাড প্রেশার ছিল ওর। আরেকটা ছেলে ছিল সেলিম। খুব পছন্দ করতাম ওকে, চটপটে খুব। বেচারা ভেবেছিল তাড়াতাড়ি চাইনিজ শিখতে পারলে হয়তো তাড়াতাড়ি ক্যাম্পের নরক থেকে মুক্তি পাওয়া যাবে। সেলিম মুক্তি পেল, তবে অন্যভাবে। অসুস্থ হয়ে পড়ল সে একদিন। ইনফেকশন। ক্যাম্পের ভয়ঙ্কর পরিবেশে চিকিৎসা ছাড়া মামুলি ইনফেকশন খুব অল্প সময়ে খুব খারাপ পর্যায়ে পৌঁছে গেল। শেষমেশ একরকম বাধ্য হয়েই ওকে হাসপাতালে নিল বিরক্ত চীনা গার্ডরা। কিন্তু রাস্তাতেই মরে মুক্তি পেল সেলিম। ওসমান আর সেলিম মারা গেল ক্যাম্পে আমার চাকরির প্রথম 3 সপ্তাহের ভেতরেই। সময়ের সাথে সাথে লম্বা হতে থাকলো মৃতের তালিকা। প্রথম সবাই ছিল চমৎকার স্বাস্থ্যের। আমার চোখের সামনেই ওরা দুর্বল হতে থাকলো, ক্ষয়ে যেতে, ভেঙে যেতে থাকলো। অনেকে হাঁটতে পর্যন্ত পারত না। কনসেন্ট্রেশন ক্যাম্পে ধুকে ধুকে মরেছিল মানুষগুলো। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না আমার। মার্চের 20 তারিখে ক্যাম্পের নিচতলা নতুন ছাত্রছাত্রীদের কানায় কানায় ভরে গেল। আমার প্রথম দিকের বন্দীরা ছিল দিনদার মুসলিম, অধিকাংশই বয়স্ক। কিন্তু এবারে দেখলাম বুদ্ধিজীবী, ব্যবসায়ী অথবা কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীদের নিয়ে এসেছে চীনারা। ওদের অপরাধ হলো ফেসবুক ব্যবহার করা। ব্যাস এইটুকুই। ফেসবুক ব্যবহার করার ভয়ঙ্কর অপরাধে কনসেন্ট্রেশন ক্যাম্পে ঠাঁই হয়েছে ওদের। নতুন বন্দীদের সবাই উচ্চশিক্ষিত, চোস্ত মান্দারিন বলে সবাই। এদের আমি কি শেখাবো চাইনিজ? বন্দীদের কমিউনিস্ট পার্টির প্রোপাগান্ডামূলক গান আর জাতীয় সঙ্গীত শেখাতে বলা হলো আমাকে। ক্লাসে ঢোকার দরজা একটা শেকল দিয়ে বাঁধা ছিল, পুরোপুরি খুলত না। বন্দীরা ক্লাসে ঢুকত হামাগুড়ি দিয়ে, শেকলের নিচ দিয়ে। ওদেরকে বাধ্য করত গার্ডরা। আমার সাথে চোখাচোখি হতো ওদের। দেখতাম ওদের চোখ থেকে দুঃসহ যন্ত্রণা ঝরে পড়ছে। প্রতি ঘন্টায় 100 জন করে নতুন ছাত্রছাত্রী আসতো। এভাবেই
অবর্ণনীয় কষ্ট নিয়ে দিন যেতে থাকলো একের পর এক। কি নরক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি, কোন ভয়ঙ্কর অপরাধের ভাগিদার হয়েছি, স্বামীকে ছাড়া আর কাউকে তা বলতে পারতাম না। ক্যাম্পের বাইরেও পরিস্থিতি খারাপ হতে শুরু করলো। আশেপাশে ব্যাপক ধরপাকড় চলছিল, বাতাসে মৃত্যুর গন্ধ। আমাদের মহল্লায় প্রায় 600 জন মানুষ থাকত। 2 বছরের মাঝেই নিখোঁজ হয়ে গেল 190 জন। উইঘুরদের খালি হওয়া অ্যাপার্টমেন্টগুলো দখল করে নিল হান চাইনিজ অভিবাসীরা। ক্যাম্পে নতুন বন্দী আসতেই থাকলো। 6 মাস পর বন্দির সংখ্যা 3000 ছাড়িয়ে গেল। প্রতি সেলে 50 থেকে 60 জন করে থাকতো। ছোট্ট সেলে পা রাখার জায়গা থাকতো না, সবাই গায়ে গায়ে লেগে শুয়ে থাকতো। প্রতিদিন 2, 3, 5, 7 জন করে বন্দিকে ডেকে নিয়ে যাওয়া হতো। ক্যাম্পের টর্চার রুম ছিল বেসমেন্টে। ক্যাম্পের এক পুলিশ অফিসার একদিন বেশ আগ্রহ নিয়ে টর্চারের পদ্ধতিগুলো নিয়ে আমাকে জ্ঞান দিল। ইলেকট্রিক শক 4 ধরনের। 1, ইলেকট্রিক চেয়ার। 2, ইলেকট্রিক গ্লাভস। 3, ইলেকট্রিক হেলমেট। আর 4, মলদারের ভেতর ইলেকট্রিক ব্যাটন ঢুকিয়ে তারপর শক দেওয়া। বন্দীদের চিৎকার প্রতিধ্বনিত হতো পুরো বিল্ডিং জুড়ে। ক্যাম্পের নিষ্প্রাণ দেয়ালগুলো যেন আর্তনাদে সাড়া দিত, গম গম করত। ক্লাসে বসে কিংবা লাঞ্চ করার সময়ও আমি তাই স্পষ্ট শুনতে পেতাম। আমার চুক্তির মেয়াদ শেষ হবার ঠিক আগে আগে মানে 2017 সালের সেপ্টেম্বরে আমাকে পাঠানো হলো অন্য এক ক্যাম্পে। ক্যাম্পটা উরুমুচিতেই ছিল, কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য। শহরের একদম প্রাণকেন্দ্রে ছিল এই ক্যাম্প, একেবারেই বৈশিষ্ট্যহীন। অন্য আর 10টা বিল্ডিং থেকে আলাদা করার কোনো উপায় নেই। বিল্ডিংয়ের সামনে ঠিকটাতে বড় করে লেখা ছিল অবসর কেন্দ্র। ক্যাম্পটা ছিল বিশাল, প্রায় 10,000 নারী বন্দী ছিল সেখানে। তাদের মধ্যে টেনে টুনে 7 জনের মতো হবে যাদের বয়স 60-এর বেশি। বাকিরা সবাই অল্প বয়স্কা, তরুণী, যুবতী, সুন্দরী। এই মেয়েরা সবাই অবস্থাসম্পন্ন ঘর থেকে আসা। তাদের কেন কনসেন্ট্রেশন ক্যাম্পে ধরে নিয়ে আসা হয়েছিল জানেন? ওরা অস্ট্রেলিয়া, কোরিয়া, তুরস্ক, ইউরোপে পড়াশোনা করত। ব্যাস, এই অপরাধে উচ্চশিক্ষিতা এবং বেশ কয়েকটা ভাষা ঝরঝর করে বলতে পারা সুন্দরী উইঘুর তরুণীদের কনসেন্ট্রেশন ক্যাম্পে ধরে নিয়ে এসেছে চীনারা। ছুটিতে বাড়িতে এসেছিল এই হতভাগ্য মেয়েরা, আর সেই সময়ই তাদের গ্রেফতার করে ওরা। আমার মেয়ে ইউরোপের একটা দেশে পড়াশোনা করে। ওকে নিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। মৃত্যু শীতল এক ভয় আমাকে অষ্টপ্রহর তাড়া করে বেড়াতো। আমার মেয়েকেও যদি চীনারা এভাবে ধরে নিয়ে আসে ক্যাম্পে, তখন কি হবে? ইয়া আল্লাহ, রক্ষা করো। আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। সিদ্ধান্ত নিলাম, চীন যদি আমার মেয়েকে দেশে ফিরতে বাধ্য করে তাহলে আমি আত্মঘাতী হব, নিজের হাতে নিজেকে শেষ করে দেব। ক্যাম্পে বন্দীদের জন্য কোনো টয়লেট নেই, শুধু একটা বালতি। সেই বালতি সপ্তাহে মাত্র 1 দিন খালি করা হয়। প্রতিদিন সকালে প্রত্যেক বন্দী মাত্র 1 মিনিটের জন্য বালতি ব্যবহারের সুযোগ পায়। আর 1 মাসে গোসল করার সুযোগ মাত্র 1 বার। খুবই নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ। নোংরা পরিবেশে বন্দীরা মুড়ি মুরগির মতো অসুস্থ হয়ে পড়ত। সোমবার ছিল ওষুধ খাবার দিন। 10,000 বন্দীকে লাইনে দাঁড় করানো হতো। তারপর একে একে সবাইকে ইঞ্জেকশন দিত নার্স। আরেকজন নার্স বন্দীদের রক্ত নিত আর সাদা রঙের একটা ওষুধ খেতে দিত। প্রচণ্ড কৌতূহল হতো আমার, কি করা হচ্ছে এইসব রক্ত নিয়ে, কি খাওয়ানো হচ্ছে, কেন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে ওদের, কি হচ্ছে আসলে। প্রচণ্ড কৌতূহল হতো। আমার প্রশ্নের জবাবে একজন নার্স মুখস্থ উত্তর দিয়েছিল, আসলে বন্দীদের ক্যালসিয়াম দরকার, কারণ তারা সূর্যের আলো পায় না, অন্ধকারে কাটাতে হয় অধিকাংশ সময়। ইঞ্জেকশন দিয়ে ওদের ক্যালসিয়াম ঘাটতি পূরণ করা হয়। কারো কোনো সংক্রামক রোগ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য রক্ত নেওয়া হয়, আর শেষ ওষুধটা খাওয়ানো হয় যাতে বন্দীরা ভালো ঘুমাতে পারে। নার্সের ব্যাখ্যা শুনে আমার কৌতূহল কমল না, আরও বেড়ে গেল। ক্যালসিয়াম দরকার মানুষের শরীরের জন্য, কিন্তু এত হচ্ছেটা কি আসলে? একদিন ক্লাসরুমে যাওয়ার পথে একজন মহিলা গার্ডের সাথে দেখা হলো। এক নারীর মরদেহ নিয়ে যাচ্ছিল সে,
এই নারী পুলিশ সদস্যও ছিল উইঘুর। বন্দীদের বাইরে পুরো ক্যাম্পে উইঘুর বলতে আমরা কেবল দুজনই ছিলাম, বাকিরা সবাই হান। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ভাগ্যক্রমে ওখানে কোনো সিসিটিভি ছিল না। নার্স আমাকে ফিসফিসিয়ে বলল, আমরা বন্দীদের জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল খেতে দিই, এমনকি রুটির মধ্যেও ওষুধ মিশিয়ে দিই, কিন্তু তারপরেও এই বন্দির মাসিক হচ্ছিল, প্রচুর রক্তপাত হচ্ছিল, এক পর্যায়ে মারা যায় সে। দয়া করে কাউকে কখনো এসে বলবেন না, সমস্যা হবে। 10,000 উইঘুর কাজাক মেয়েদের জন্য নির্ধারিত এই কনসেন্ট্রেশন ক্যাম্পের সব অফিসার ছিল হান পুরুষ। ক্লাস চলাকালীন সময় হুটহাট মেয়েদের ডেকে নিয়ে যেত চীনারা। একদিন ক্লাস করার সময় 20 বছরের এক মেয়েকে ডেকে নিয়ে গেল ইন্টারভিউর জন্য। 2 ঘন্টা পর মেয়েটি যখন ফিরল তখন সে ঠিকমতো বসতেও পারছিল না। মেয়েটার অস্ফুট কান্না শুনে পুলিশ অফিসার খেকে উঠল, আবার নিয়ে গেল মেয়েটাকে। তারপর ওকে আর কখনো দেখিনি। ক্যাম্পে কাজ করা এক মহিলা পুলিশ সদস্যের কাছ থেকে একদিন শুনলাম প্রতিদিন 4-5টা করে মেয়েকে নিয়ে গিয়ে অফিসাররা গণধর্ষণ করে। অনেক সময় ওদের জনি আর মলদারে ইলেকট্রনিক ব্যাটন ঢুকিয়ে শক দেয় চীনারা। 2017 সালের ডিসেম্বরে একদল তরুণ বন্দীকে মুক্তি দেওয়া হয়। কারো কারো ওপর নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ওদের হাত বা পা নষ্ট হয়ে গিয়েছে, পচন ঠেকানোর জন্য কেটে ফেলতেও হয়েছে। নির্যাতনের কারণে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এত পাপের ভাগিদার হয়েও শেষ রক্ষা হলো না, বাঁচতে পারলাম না। 2017 সালের জুলাইয়ে বিনামূল্যে গাইনি টেস্ট করানোর জন্য আমাকে ডেকে পাঠানো হলো। বাধ্য হয়ে জুলাইয়ের 18 তারিখে হাজির হলাম পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্টে। হাসপাতালের বাইরেও লম্বা লাইন, সব উইঘুর, একজনও হান চাইনিজ নেই। 18 থেকে 59 বছরের সব উইঘুর নারীদের জন্য এই পরীক্ষা বাধ্যতামূলক। যদি সহযোগিতা না করো তাহলে শাস্তি পেতে হবে, সাফ জানিয়ে দিল চীনারা। ক্যাম্পে কাজ করা আমি ঠিকই জানতাম এই শাস্তির অর্থ কী। কিছুক্ষণ অপেক্ষার পর আমার পালা আসলো। ওরা আমাকে ডেকে এনেছিল টেস্টের কথা বলে, কিন্তু কিসের কি, টেস্টের ধারে কাছেও গেল না। আমাকে শুতে বাধ্য করলো ওরা। তারপর আমার দুপাশে টেনে ধরে জোর করে আমার শরীরের ভেতরে গর্ভ নিরোধক ডিভাইস বসিয়ে দিল। আমি খুব কাঁদছিলাম, ব্যথায়, অপমানে, লজ্জায়। মনে হচ্ছিল ওরা আমার উপর মানসিক এবং যৌন নির্যাতন করেছে। আমার মেয়ে ইউরোপে ছিল, ওর বিয়ের অনুষ্ঠানের জন্য ইউরোপ যেতে চেয়েছিলাম, কিন্তু চীন সরকার আমাকে যেতে দিল না। উল্টো বিয়ের 2 দিন পর পুলিশ আমাকে রিমান্ডে নিয়ে গেল 5 দিনের জন্য। মেয়ে ইউরোপে কি করছে, কি পড়ছে, কোথায় থাকে, সব কিছু জানতে চায় ওরা। অন্যান্য প্রবাসী উইঘুরদের মতো আমার মেয়েকেও হেনস্থা করার মতলব ছিল ওদের। 2017 সালের নভেম্বর নাগাদ এই গর্ভনিরোধক ডিভাইসের যন্ত্রণা আমাকে পাগল করে তুলেছিল। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল আমার, আমি আর নিতে পারছিলাম না। একজন রক্তমাংসের মানুষ কতটা নিষ্ঠুর আচরণ নিজের চোখে দেখে স্বাভাবিক থাকতে পারে, সহ্যের একেবারে শেষ সীমানায় পৌঁছে গেলাম আমি। আমার স্বামী একদিন পরামর্শ দিল হাসপাতালে যাবার। আমার বসের সঙ্গেও সেদিন দেখা হলো। তাকে বললাম আমার সমস্যার কথা। সে বলল ক্যাম্পে পড়ানোর জন্য বিকল্প কাউকে খুঁজে দিতে হবে। আমি আমার এক সহকর্মীর কথা তাকে বললাম। তারপর কী থেকে যে কি হয়ে গেল সব কিছু এখন আর মনে নেই ঠিকমতো। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ভর্তি ছিলাম 1 মাসের মতো। এরপর থেকে আমি আর কখনো ক্যাম্প মুখ হইনি। 2019 সালে আবার রক্তপাত শুরু হলো। আমার এক আত্মীয়ের হাসপাতালে গিয়ে গর্ভ নিরোধক ডিভাইস বের করলাম। কাজটা খুবই বিপজ্জনক ছিল। চীন সরকার জানতে পারলে আর রক্ষা ছিল না। তারপর বহু কষ্টে অনেক কাঠখড় পুড়িয়ে আমি চীন থেকে পালিয়ে ইউরোপে চলে আসি। কিন্তু ক্যাম্পের কথা আজও ভুলতে পারি না, কাউকে বলতেও পারি না। বুকের ভেতর সবসময় ভাঙচুর চলতে থাকে। হান চাইনিজদের যে নির্দয় নিষ্ঠুর আচরণ আমি দেখেছি তার ভার বহন করা আমার জন্য খুব কষ্টকর। মানব ইতিহাসে অন্যতম নিষ্ঠুর নির্যাতনের সাক্ষী আমি। এই অপরাধের
অংশীদার আমি। মানবতার এই অধপতনের ইতিহাস আমি কখনোই ভুলতে পারবো না। ভয়াবহ স্মৃতিগুলো আততায়ীর মতো দিন রাত তাড়া করে ফেরে আমাকে। ক্যাম্প থেকে মুক্তি পেলেও স্মৃতির এই দংশন থেকে মনে হয় না আর মুক্তি পাব, অন্তত মৃত্যুর আগে। প্রথমে দেখলে মনে হবে মজার কোনো খেলা। সারি বেঁধে দাঁড়িয়ে আছে কিছু মানুষ, প্রত্যেকের বাম হাতে উল্কি। উল্কিতে বিশেষ একটা নাম্বার লেখা, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। একটু দূরে পরিপাটি করে চুল আঁচড়ানো হাসি মুখের এক লোক খাতার কলম নিয়ে একটা পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আয়েশি ভঙ্গি। লোকটার মুখে হাসি থাকলেও চোখে হাসছে না, সাপের মতো ঠান্ডা দু চোখ। রেডি? সারি বেঁধে দাঁড়ানো মানুষদের প্রশ্ন করলো হাসি মুখের লোকটা। ওরা নীরব থাকলো। টেনশনে ভেঙে পড়ছে ওরা। অনেকে চুপচাপ স্থির হয়ে আছে, মনে কি চলছে বোঝা যাচ্ছে না। ঝড় আসার আগের পরিস্থিতির মতোই শান্ত ওরা। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। প্রত্যাশিত উত্তর না পেয়েও মুখের হাসি সরল না ঠান্ডা চোখওয়ালার। শুরু হলো খেলা। এক একজন লোক ঠান্ডা চোখের সামনে দিয়ে দৌড়ে পার হয়ে গেল, আর সে খাতাতে টুকে নিল কিছু তথ্য। কে কতটা জোরে দৌড়াতে পারল, কে কত কম সময় নিল, ইত্যাদি। তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর উপর ভিত্তি করেই সারি বেঁধে দাঁড়ানো লোকদের দুভাগে ভাগ করা হবে। এক দলকে বহাল রাখা হবে আগের কাজেই, ফ্যাক্টরি শ্রমদাস হিসেবে। অন্য দলকে পাঠানো হবে আরেকটি জায়গায়। বুড়ো অথর্ব কাজ করতে অক্ষম লোকদের পাঠানো হবে গ্যাস চেম্বারে। এই ধরনের কাউকে পাঠানো হবে ক্রিমেটোরিয়ামে, জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হবে। আবার কাউকে পাঠানো হবে বিভিন্ন টপ সিক্রেট ল্যাবে, নৃশংস মেডিকেল এক্সপেরিমেন্ট চালানো হবে ওদের ওপর। পাঠক, আপনার সাথে পরিচয় করিয়ে দিই ঠান্ডা চোখে লোকটার সাথে। অত্যন্ত মেধাবী এই লোকটা জার্মান, নাম ডক্টর জোসেফ মেঙ্গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে বইগুলোতে যাকে পরিচয় করে দেয়া হয় মৃত্যুর ফেরেশতা হিসেবে, ডক্টর জোসেফ মেঙ্গেল, অ্যাঞ্জেল অফ ডেথ। নাৎসি জার্মানি গড়ে তুলেছিল অনেকগুলো টপ সিক্রেট মেডিকেল ল্যাব। এই ল্যাবগুলোতে কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের নিয়ে গা শিউরে ওঠা সব এক্সপেরিমেন্ট করা হতো। তখনকার সময়ের প্রাণঘাতী ম্যালেরিয়া, হ্যাপাটাইটিস, যক্ষ্মার মতো রোগের জীবাণু বন্দীদের শরীরে প্রবেশ করানো হতো। তারপর পিল বা ইনজেকশন দিয়ে এসব রোগের পরীক্ষামূলক প্রতিষেধক দেয়া হতো বন্দীদের। কোনো কোনো বন্দীকে বিষ খেতে দেয়া হতো গোপনে। বন্দীর মৃত্যুর জন্য অপেক্ষা করা হতো, অথবা সঙ্গে সঙ্গে মেরে ফেলা হতো। তারপর লাশ কেটে কুটে দেখা হতো বিষ বন্দী শরীরে কী প্রভাব ফেলল। কম সময়ে কম খরচে গণহারে বন্ধ্যাকরণ উপায় জানতে চালানো হতো একের পর এক লোমহর্ষক পরীক্ষা। এক্সরে রেডিয়েশনের সম্মুখীন করা হতো নারী পুরুষ সবাইকে। কোনো প্রকার অ্যানেস্থেসিয়া ছাড়াই পুরুষদের লিঙ্গ কেটে নেওয়া হতো। ক্রস সেকশন করে দেখা হতো রেডিয়েশনের ফলে লিঙ্গে কেমন পরিবর্তন এলো। বুঝতেই পারছেন, এই অমানবিক পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য বন্দীদের নির্বাচন করার কাজ তা ছিল বেশ কষ্টকর। নির্দয় নাৎসি ডাক্তাররাও এই কাজটা করতে চাইতো না। তাদের হয়ে এই কাজটা করে দিত ডক্টর জোসেফ মেঙ্গেল, অ্যাঞ্জেল অফ ডেথ। সে নিজেও সরকারের পৃষ্ঠপোষকতায় ল্যাব গড়ে তুলেছিল। আউশভিৎস ক্যাম্পে পুরো নরক গুলজার করে চেয়েছিল। যমজ বাচ্চাদের নিয়ে তার ছিল বিশেষ আকর্ষণ। এমন কিছু নেই যা যমজদের শরীরে ইঞ্জেকশন দিয়ে মেঙ্গেল ঢুকায়নি। ক্লোরোফর্ম থেকে শুরু করে পেট্রোল বাদ দেয়নি কিছুই। খুব কষ্ট দিয়ে বাচ্চাদের হাতে বা পায়ে গ্যাংগ্রিনে সংক্রমণ ঘটাতো সে। তারপর নিজের আবিষ্কৃত ওষুধ পরীক্ষা করত ওদের উপর। চোখের মনির রং নিয়েও অনেক আগ্রহ ছিল মেঙ্গেলের। বন্দীদের শরীর থেকে কেটে নিয়ে সংগ্রহ করেছিল হাজার হাজার চোখ। ছবি বা শোপিস সাজিয়ে রাখার মতো করে সাজিয়েছিল দেয়ালে। পাঠক নিশ্চয় এতক্ষণে ভাবতে শুরু করেছেন উইঘুরদের কথা বলতে গিয়ে মেঙ্গেল
আর নাৎসিদের চালানো হিউম্যান এক্সপেরিমেন্টের কথা কেন টানছি? কারণ আছে। নাৎসিদের মতো করেই যে উইঘুরদের উপর মেডিকেল এক্সপেরিমেন্ট চালাচ্ছে হান চাইনিজরা। ক্যাম্প ফেরত বেশ কয়েকজনের মুখ থেকে শোনা যাক উইঘুরদের উপর চালানো মেডিকেল এক্সপেরিমেন্টের কথা। সাইরাগুল সাউতবায় বলছেন, বন্দীদের অজান্তেই ক্যাম্পে তাদের উপর খুব ঠান্ডা মাথায় নানা মেডিকেল এক্সপেরিমেন্ট চালাতো চীনারা। বড় একটা মাস্টার প্ল্যানের অংশ এটা। আমার কাছে এমনটাই মনে হয়েছে। তা না হলে এত ঘন ঘন কেন বন্দীদের ধরে নিয়ে মেডিকেল চেক আপ করানো হতো, বিভিন্ন টেস্ট করানো হতো, জোর করে ইঞ্জেকশন দিত ওরা, পিল খেতে বাধ্য করত, বলতো রোগ ব্যাধি থেকে এগুলো তোমাদের রক্ষা করবে। একদম মিথ্যে কথা। বরং ওই ওষুধ খেয়ে অনেক বন্দী অসুস্থ হয়ে পড়েছিল। একজন নার্স আমাকে একবার চুপি চুপি জানিয়েছিল, কখনও ওসব ওষুধ খাবে না, এগুলো খুবই ক্ষতিকর। পিল খাওয়ার পর বন্দীরা খুব দুর্বল হয়ে যেত, মাসিক বন্ধ হয়ে যেত মহিলাদের। একদিকে সুস্থ বন্দীদের জোর করে পিল খাওয়ানো হতো, ইঞ্জেকশন দেওয়া হতো, অন্যদিকে আবার কারো যখন আসলে ওষুধের দরকার পড়তো তখন চিকিৎসা দেওয়া হতো না। আরেকজন ক্যাম্পফেরত নারী মিহির গুল তারসন, তিনি শোনাচ্ছেন পাতেহ মহান নামের এক নারীর মর্মান্তিক কাহিনী। পাতেহ মহানকে যখন পুলিশ ধরে নিয়ে আসে তখন তার বাচ্চারা বাড়ির পেছনের উঠোনে লুকিয়েছিল। বাচ্চাদের কথা মনে করে মাথা নিচু করে কাঁদত সে। বুক খালি করা দীর্ঘশ্বাসে গুমুট হয়ে যেত 430 স্কোয়ার ফিটের সেলটা। অচেনা এক ধরনের পিল খেতে বাধ্য করা হয়েছিল আমাদের, সেই সাথে সাদা রঙের কিছু তরল ওষুধ। পিল খাওয়ার পরে মাথার ভেতর কেমন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছিল। আমরা মূর্ছা গেলাম। এরপর থেকে আমাদের চিন্তা শক্তি মাঝে মাঝে এলোমেলো হয়ে যেত। সাদা লিকুইড খাওয়ার পর এক একজনের শরীর এক এক রকম প্রতিক্রিয়া দেখালো। অধিকাংশের মাসিক বন্ধ হয়ে গেল, আবার কয়েকজনের মারাত্মক ব্লিডিং শুরু হলো। পিলের প্রভাবেই পাতে মহানের ব্লিডিং শুরু হয় একদিন। 1 মাস ধরে ব্লিডিং হতে থাকে তার। এই পুরো 1 মাস ক্যাম্প কর্তৃপক্ষ ওর কোনো ধরনের চিকিৎসা করেনি। আমাদের থাকার সেলগুলো ছিল খুব ছোট। সব বন্দি একসাথে ঘুমোতে পারতো না, পালাক্রমে ঘুমোতে হতো। একদল যখন ঘুমোতো বাকিরা তখন দাঁড়িয়ে থাকতো। এক রাত পালা করে দাঁড়িয়ে থাকার সময় কাটা গাছের মতো ঝুপ করে মাটিতে পড়ে গেল পাতেমহান। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গেই। ছুটে এলো মাস্ক পরা বেশ কয়েকজন লোক, পা ধরে টেনে নিয়ে গেল। তারপর থেকে পাতেমহানের আর কোনো খোঁজ খবর আমরা কেউ জানি না। কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ছাড়া পাওয়া গুলবাহার জালিলের ভাষ্যমতে ইঞ্জেকশন দেওয়া হতো প্রতি 10 দিন পর পর, আর আলট্রাসোনোগ্রাফি করা হতো রুটিন করে। 8 মাস ক্যাম্পে কাটিয়েছেন জার গিয়ানবেক ওতান। 32 বছরের যুবক ওতান জানাচ্ছেন, ক্যাম্পে আমাদের কাছ থেকে সব কাপড় নিয়ে গিয়েছিল ওরা। এক ধরনের ক্যাম্প ইউনিফর্ম দেওয়া হতো আমাদের। বলা হলো এই বিশেষ পোশাক আমাদের নাকি ফ্লু এবং এইডস থেকে সুরক্ষা দেবে। আসলেই ফ্লু এবং এইডস থেকে সুরক্ষা দিয়েছে কিনা বলতে পারবো না, তবে ওদের ইউনিফর্ম ছিল খুব ভারী এবং অস্বস্তির। শরীরে জোড়ায় জোড়ায় ব্যথা ছড়িয়ে পড়েছিল। ক্যাম্পের বন্দিত্বের পর আমি সন্তান জন্মদানের সক্ষমতা হারিয়ে ফেলেছি। মাঝে মাঝেই স্মৃতিশক্তি কাজ করে না ঠিকঠাক মতো। 32 বছর বয়সী রাখিমা সেনবাই গ্রেফতার হন স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ রাখার অপরাধে। কনসেন্ট্রেশন ক্যাম্পে যাবার সাথে সাথেই এক চাইনিজ নারী ডাক্তার জোর করে তার যোনিতে ইন্ট্রাটারিন কন্ট্রাসেপটিভ ডিভাইস IUD গর্ভ নিরোধে ব্যবহৃত এক ধরনের যন্ত্র বসিয়ে দেয়। রাখিমা সেনবাই বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ডাক্তার কোনো কথা শোনেননি। সাফ জানিয়ে দেয় ক্যাম্পে আসা প্রত্যেক মেয়েকে এটা নিতেই হবে। গুলজাহান নামের এক কাজাক অ্যাক্টিভিস্ট জানাচ্ছেন, 7 জন ক্যাম্প ফেরত নারী আমাকে বলেছেন শরীরে গর্ভ নিরোধক ডিভাইস স্থাপন করতে তাদের বাধ্য করা হয়েছে। মাত্র কিছুদিন হলো আমি এসব ব্যাপারে কাজ শুরু করেছি। এরই মধ্যে 7 জন নারী এসে আমাকে গর্ভ নিরোধক ডিভাইসের কথা বলেছেন। সামনে না জানি আর কত কি অপেক্ষা করছে। শুধু ক্যাম্পেই নয়, বরং ক্যাম্পের বাইরেও
উইঘুর নারীদের বাধ্য করা হচ্ছে আইইউডি ব্যবহার করার জন্য, জোর করে গর্ভপাত করানো হচ্ছে। 2014 সালে 2 লাখ উইঘুর নারীর শরীরে গর্ভনিরোধক ডিভাইস স্থাপন করা হয়েছিল। 2018 সালে সেটা 60% বেড়ে দাঁড়ায় 3,30,000-এ। অথচ এই সময় চীনের অন্যান্য প্রদেশে গর্ভনিরোধক ডিভাইস ব্যবহার অনেক কমে গেছে। 2017 সালের ডিসেম্বরে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় 38 বছর বয়সী গুলজিরা মজদিনকে, কারণ এই নারীর মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ রাখা দুঃসাহস দেখিয়েছে। প্রথমে তাকে কয়েকদিন গৃহবন্দী করে রাখা হয়। নিকটস্থ হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে ওকে। বের হয় গুলজিরা 10 সপ্তাহের গর্ভবতী। তারপরেও কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় তাকে। কর্তৃপক্ষ বলে, তোমার 3টা বাচ্চা তো হয়েছেই, আবার কেন মা হবে তুমি? তোমার গর্ভপাত করতে হবে। পরের মাসে ডাক্তারেরা গুলজিরার গর্ভ থেকে ভ্রূণ কেটে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে নিয়ে আসে, কোনো রকমের অ্যানেস্থেসিয়া ব্যবহার করা ছাড়াই। যন্ত্রণার প্লাবন বয়ে যায় গুলজিরার উপর দিয়ে। এখনও গর্ভপাত পরবর্তী জটিলতা কাটিয়ে উঠতে পারেননি গুলজিরা। দেহের ক্ষতি হয়তো তিনি একদিন পুষিয়ে নেবেন, কিন্তু হৃদয়ে যে গভীর ক্ষত জন্ম নিয়েছে তা কি কখনো পূরণ হবে? হৃদয়ে শেকড় গাড়া বিষ কাটা কি কখনো গোলাপে পরিণত হবে? কাজাখস্তানের আলমাতেই শহরে বসে সাক্ষাৎকার দেওয়ার সময় ম্লান মুখে গুলজিরা বলছিলেন, গর্ভপাতের দিন 2জন মানুষ বিদায় নেয় দুনিয়া থেকে, আমার গর্ভের সন্তান আর আমি। এক পরিবার, এক সন্তান নিজে থেকে চীন সরে এসেছে অনেক আগেই, কিন্তু উইঘুর কাজাকদের বেলায় সেই হিসাব আলাদা। 2016 এবং 2017 সালে এই 2 বছরে 2বার কাজাখ গোত্রের এক নারী গর্ভপাত করতে বাধ্য হন। এই নারীর আত্মীয় স্বজন এখনও চীনে বাস করেন। নিজের পরিচয় প্রকাশ হয়ে পড়লে স্বজনদের খুঁজে বের করে ক্যাম্পে পাঠিয়ে দেবে, এই ভয়ে মিডিয়ার সামনে আসতে চান না উনি। ভদ্রমহিলার আইনজীবী আইমান উমারোভা, যিনি একজন মানবাধিকার কর্মী, জানাচ্ছেন, মুসলিম নারীদের ওপর চীন সরকার একটা ছক ধরে ঠান্ডা মাথায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। ধর্ষণ, যৌন নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত, জন্মনিরোধক পিল খেতে বাধ্য করা ইত্যাদি ব্যবহার করছে মুসলিম নিপীড়নের অস্ত্র হিসেবে। ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিক দেখা করেন 2জন অস্ট্রেলিয়ান নাগরিকের সঙ্গে। 2জনের স্ত্রী উইঘুর কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী। অস্ট্রেলিয়ানদের একজনের নাম আলমাস নিজামিদিন। অসহায় কণ্ঠে নিজামিদিন বললেন, 2017 সালে কনসেন্ট্রেশন ক্যাম্পে আমার স্ত্রীকে গর্ভপাত করতে বাধ্য করা হয়। গুলজিরা আই উল খানের অভিজ্ঞতা একটু অন্যরকম। তিনি জানাচ্ছেন, নতুন এই ক্যাম্পে আমাদের উৎসাহিত না, আসলে বাধ্য করা হতো মাসে একবার স্বামীদের সঙ্গে ক্যাম্পে সময় কাটানোর। স্বামীর সঙ্গে সময় কাটানো মানে বুঝছেন তো? আমার স্বামী তো চীনে ছিল না, কাজেই আমাকে ওরা কিছু বলতো না, কিন্তু যাদের স্বামী চীনে থাকতো তাদেরকে অবশ্যই মাসে একবার নিজেদের স্বামীর সঙ্গে 2 ঘন্টা একসাথে থাকতে হতো। নির্দিষ্ট দিন বন্দি যে কোনো নারী স্বামীকে নিয়ে আসা হতো ক্যাম্পে। স্বামীকে বলে দেওয়া হতো আসার সময় যেন চাদর নিয়ে আসে। তারপর বন্দি নারীকে পিল খাইয়ে পাঠিয়ে দেওয়া হতো একটা কক্ষে। ঘড়ি ধরে 2 ঘন্টা স্বামীর সঙ্গে সেই কক্ষে সময় কাটাতে হতো তাকে। বয়স্কা মহিলাদের বাধ্য করা হতো এই কাজে। আমাদের সঙ্গে একজন বৃদ্ধা ছিলেন, খুবই বয়স্ক। ওনাকে পর্যন্ত ছাড় দেন এই ক্যাম্প কর্তৃপক্ষ। কেন সে তার স্বামীকে ডেকে পাঠাচ্ছে না, এই নিয়ে দিন রাত বৃদ্ধাকে বিদ্রূপ করত ওরা। শেষমেশ কোনো উপায় না পেয়ে সে বেচারিকেও 2 ঘন্টা শুয়ে থাকতে হয় স্বামীর সঙ্গে। পুরো ব্যাপারটা আমার কাছে রহস্যময় মনে হতো খুব। স্বামীর সঙ্গে কাটানোর আগে মেয়েদের ওরা যে পিল খেতে দিত সেটা খুব সম্ভবত জন্ম নিয়ন্ত্রণ পিল। কেউ যদি গর্ভধারণ করে ফেলে তাহলে গর্ভপাত করানো হতো। আপত্তি জানালেই পাঠিয়ে দেওয়া হতো আরও ভয়ঙ্কর, আরও কুখ্যাত কোনো ক্যাম্পে। আমার মনে হয় বন্দিনীদের উপর নতুন কোনো ধরনের ওষুধের পারফরমেন্স পরীক্ষা করত চাইনিজ কর্তৃপক্ষ। তা না হলে এভাবে স্বামীর সঙ্গে সময় কাটাতে
বাধ্য করার কারণটা কি? একটা টিকাও দেওয়া হলো আমাকে। ওরা বলল ক্যাম্পে ফ্লু যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য এই প্রতিষেধক টিকা। 1 মাস পর তারা আমাদের রক্ত নিয়ে গেল পরীক্ষা করার জন্য। এরপর থেকে মাঝে মাঝে বলা নেই কওয়া নেই হুট করে এসে রক্ত নিয়ে যেত। এভাবে রক্ত নিয়ে যে ওরা কী করত আল্লাহ মামুতি জানেন। বোধহয় কোনো মেডিকেল এক্সপেরিমেন্ট চালাচ্ছিল আমাদের উপর। উইঘুর শিশুরাও রেহাই পায়নি চাইনিজদের মেডিকেল এক্সপেরিমেন্টের হাত থেকে। কিন্ডারগার্টেন পড়ুয়া উইঘুর শিশুদের রোজ সকালে স্কুল গেটে এক ধরনের অজানা ভিটামিন মেশানো তরল খাওয়াচ্ছে হান চাইনিজরা। ক্যাম্প ফেরত ব্যক্তিদের বক্তব্য থেকে স্পষ্ট যে নাৎসিদের মতো করেই বন্দীদের উপর বিভিন্ন অমানবিক মেডিকেল এক্সপেরিমেন্ট চালাচ্ছে হান চাইনিজরাও। তবে হান চাইনিজদের মেডিকেল এক্সপেরিমেন্টের বিভৎসতা কি নাৎসিদের মতোই নাকি তার চেয়েও বেশি? এখন এই প্রশ্নের উত্তর সুনিশ্চিতভাবে দেওয়া সম্ভব না। সূত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এক করে মালা গেঁথে সিদ্ধান্তে পৌঁছানোর উপায় নেই। তবে অন্য একটা গা শিউরে ওঠা সত্য প্রকাশিত হয়েছে এরই মধ্যে। কী সেই সত্য? আলোচনা আসছে সামনে লেখাতেই ইনশাআল্লাহ। মুখের মাস্ক খুলে ফেলেছে আগেই। হাতের গ্লাভস খুলতে খুলতে অপারেশন থিয়েটার থেকে বের হলো মাত্র 2 দিন আগে 40তম জন্মদিনের কেক কাটা সার্জন। একসময় এক হাড়া গড়ন ছিল, এখন পেটে চর্বি জমেছে। চশমাটা নাকের ডগা বরাবর নেমে এসেছিল, ঠেলে উপরে তুলে দিল সার্জন। চশমার পেছনে 2 চোখ গাঁজাখোরদের মতো লাল। না, সার্জন গাঁজা খাননি। পরপর কয়েকটা রাত প্রায় নির্ঘুম কাটাতে হয়েছে তাকে ওটিতে। রোগীর চাপ বেড়েছে, মন কিছুটা বিক্ষিপ্ত। অপারেশন একদম সাকসেসফুল, তবে রোগীকে বাঁচানো যায়নি। অবশ্য বাঁচানোর ইচ্ছেও ছিল না। রোগীকে অজ্ঞান করা হয়নি, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল। হাত পা হ্যান্ডকাফ দিয়ে বাঁধা হয়েছিল বেডের সঙ্গে, মুখে স্কচটি পেঁচানো। বেচারাকে অপারেশন থিয়েটার ঢোকানো হয়েছিল মেডিকেল চেকআপের কথা বলে। বিন্দুমাত্র ধারণাও করতে পারেনি বেচারা কয়েক মুহূর্ত পর কি ঘটতে চলেছে তার সাথে। অপারেশনের সময় রোগীর চোখ বেঁধে রাখে আমাদের এই সার্জন। আজকেও সেটাই করা হয়েছিল, তবে এক পর্যায়ে এসে চোখ খুলে দিতে হয়েছে। চোখেরই অপারেশন যে। বাঁধন খুলে দিতেই নগ্ন আতঙ্ক ভরা চোখে সার্জনের দিকে তাকিয়েছিল রোগী। 2 চোখে অবিশ্বাস, মিনতি, আতঙ্ক মিলেমিশে একাকার। বারবার সে দৃষ্টির কথা মনে পড়ছে সার্জনের। আগে এরকম হতো না। আলু টমেটো যা, তার কাছে একজন রোগীও তা, কাটাকাটি করার বস্তু। কিন্তু বেশ কিছুদিন ধরে দুর্বলতা জেঁকে বসেছে সার্জনের মনে। ওয়াশরুমের দরজা খুলে বড় কাজটা সেরে নিল সার্জন। সরসর শব্দে ফ্লাশ টেনে দিয়ে দাঁড়ালো বেসিনের আয়নার সামনে। কল থেকে পরপর কয়েকবার আজলা ভরে পানি নিয়ে চোখে মুখে ছিটালো। মন যেন কিছুটা শান্ত হলো। আয়নার দিকে তাকিয়ে চুলের ফাঁকে আঙ্গুল চালিয়ে মনোযোগের সাথে চুল ঠিক করছে। এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ভাবল সার্জন। হঠাৎ আয়নায় একটা নড়াচড়া ধরা পড়ল। ভূত দেখার মতো চমকে উঠল সার্জন। ধাই করে পেছনে ঘুরল এবং সত্যিই ভূত দেখল। ওয়াশরুমের বদ্ধ দরজা ভেদ করে তার সামনে এসে দাঁড়িয়েছে একটা লোক। 5 মিনিট আগে যাকে নিজের হাতে অপারেশন থিয়েটারে মেরে রেখে এসেছে সেই রোগী। এক হাতে 2টো কিডনি আর অন্য হাতে খোলা 2 চোখ নিয়ে তার দিকে চেয়ে আছে বিভৎসভাবে। হাসছে লাশটা। প্রাণপণে চিৎকার করতে চাইছে সার্জন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এক পা করে তার দিকে এগিয়ে এলো লাশটা। কিডনি 2টো শূন্য দোলাচ্ছে। চোখের খালি কোটর দিয়ে রক্ত ঝরছে অশ্রুর মতো। রক্তে ভেসে গেছে দামি টাইলসের মেঝে। আরেক ধাপ এগিয়ে এলো লাশটা। ওর পেটের কাটা জায়গা দিয়ে সব নাড়ি ভুড়ি বের হয়ে এসেছে। কিলবিল করছে অক্টোপাসের সুরের মতো। শরীরের সমস্ত শক্তি এক করে সেখান থেকে সরে যেতে চাইল সার্জন, কিন্তু নড়তে পারল না এক চুলো। একদম কাছে চলে এলো লাশ।
ও নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সার্জন এখন। পচা আষ্টে গন্ধে বমি চলে এলো সার্জনের। এক পাও নড়তে পারল না। কিলবিলের সুরগুলো পেঁচিয়ে ধরল ওর গলা। চমকে প্রায় লাফ দিয়ে শোয়া থেকে উঠল সার্জন। হাঁপড়ের মতো হাঁপাচ্ছে বুক। মধ্যরাতে নিস্তব্ধতা খান খান করে দিচ্ছে শ্বাস প্রশ্বাসের শব্দ। আবারও সেই একই স্বপ্ন, একই দুঃস্বপ্ন দেখল সার্জন। এই নিয়ে গত 1 মাসে 20 বারের মতো। ঘুমলে স্বপ্নটা ফিরে আসে বারে বারে। একটু ধাতস্থ হয়ে পাশে তাকালো। মরার মতো ঘুমোচ্ছে সার্জনের স্ত্রী। বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে ল্যাম্পের পাশে থাকা পানির গ্লাস থেকে ঢকঢক শব্দে পানি খেল ও। জানালার ভেতর দিয়ে এক ফালি জ্যোৎস্না ঢুকে পড়েছে ঘরে। আকাশে শুল্কপক্ষের দ্বাদশীর চাঁদ। হলুদ আলোয় কেমন অপার্থিব দেখাচ্ছে ঘরটাকে। ঘড়ি দেখল সার্জন, 1:35 মিনিট। আর ঘুমানোর সাহস হলো না। জানালার পাশের চেয়ারটাতে গিয়ে বসল। স্ত্রীকে যখন ঘুম থেকে জাগালো তখন ঘড়িতে 2:47 মিনিট। সময় হয়েছে স্ত্রীকে সব কিছু জানানোর। মেডিকেল রেফারেন্স বইগুলোতে অর্গান ট্রান্সপ্ল্যান্টকে পরিচয় করে দেওয়া হচ্ছে এভাবে: এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানবদেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে একই মানবের শরীরের অন্য জায়গায় অথবা অন্য কোনো মানুষের শরীরে জুড়ে দেওয়া হয়। তা কোন কোন অঙ্গ প্রতিস্থাপন করা যায় ভাবে: হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, কিডনি, চোখ, স্কিন, টিস্যু, হাড়, পাকস্থলী, পেনিস, টেস্টিস ইত্যাদি। অঙ্গের লিস্টগুলো দেখে ইতিমধ্যেই নিশ্চয়ই বুঝে ফেলেছেন কিছু কিছু অঙ্গ শুধু মৃত ব্যক্তির শরীর থেকে পাওয়া সম্ভব, কারণ এগুলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। তবে জীবিত ব্যক্তির কাছ থেকেও কিছু কিছু উপায়ে এগুলো পাওয়া যায়, জোর করে, প্রতারণা করে। যার শরীর থেকে অঙ্গ কেটে নেওয়া হয়, মানে যিনি দান করেন তাকে বলা হয় দাতা, আর যার শরীরে অঙ্গ জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় গ্রহীতা। দাতা স্বেচ্ছায় অঙ্গ দান করতে পারেন, আবার সময় সময় বল প্রয়োগ করে, প্রতারণা করে দাতার অজান্তে বা দাতাকে জানিয়ে অঙ্গ কেটে নেওয়া হয়। ধরুন আপনাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যাওয়া হলো, তারপর আপনাকে জীবিত রেখেই ছুরি কাঁচি দিয়ে একে একে কেটে নেওয়া হলো আপনার কিডনি, লিভার, কর্নিয়া। অথবা মনে করুন মেডিকেল চেকআপের নামে কিংবা ছোটোখাটো কোনো অপারেশনের কথা বলে ডেকে নিয়ে আপনার শরীর থেকে একটা কিডনি কেটে রেখে দেওয়া হলো। আপনি টেরও পেলেন না কি অমূল্য জিনিস ওরা চুরি করে রেখে দিল। কতটা অমানবিক, কতটা পশু হলে মানুষের পক্ষে এমন নৃশংস কাজ করা সম্ভব। অর্গান হারভেস্টিং আর অর্গান ট্রান্সপ্লান্টেশন কি একই বস্তু? অনেকটাই তাই। তবে অর্গান হারভেস্টিং নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়, জোরপূর্বক দাতাদের কাছ থেকে অঙ্গ কেটে নেয় আর কি। সারা বিশ্বজুড়ে অর্গান ট্রান্সপ্ল্যান্ট অথবা অঙ্গ প্রতিস্থাপনের ব্যাপক চাহিদা, কিন্তু চাহিদার তুলনায় যোগান খুবই সীমিত। অর্গান চাহিদা আকাশ ছুঁয়েছে বহু আগে, কিন্তু অর্গানের যোগান ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। আকাশ ছোঁয়া তো বহু দূরের কথা। কিছু পরিসংখ্যান নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। কলেবর ছোট রাখার জন্য শুধু আমেরিকার উদাহরণই আনলাম। আমেরিকাতে 2015 সালে অঙ্গ প্রতিস্থাপনের অপারেশন হয়েছে 30,973টি। এ সময় অঙ্গদাতার সংখ্যা ছিল 15,062 জন, আর অঙ্গ প্রতিস্থাপনের জন্য ওয়েটিং লিস্টে ছিলেন 1,22,071 জন। 2018 সালে অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যা এসে দাঁড়ালো 36,529 জনে। দাতা ছিলেন মাত্র 17,554 জন, আর ওয়েটিং লিস্টে ছিল 1,13,759 জন। ওয়েটিং লিস্টে আছে লাখের উপর মানুষ। প্রতি 10 মিনিটে একজন করে আমেরিকান যোগ দিচ্ছে এই লিস্টে। কানাডাতে যদি কিডনি ট্রান্সপ্লান্ট করতে চান তাহলে আপনাকে অপেক্ষা করা লাগবে 4 বছর, কখনো কখনো 7 বছর লাগতে পারে। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন জানাচ্ছে আমেরিকাতে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য অপেক্ষা করা লাগবে 3.5 বছর। ইংল্যান্ডের জন্য সময়টা 2 থেকে 3 বছর, তবে এর বেশিও লাগতে পারে। প্রতিদিন আমেরিকাতে 20টা করে নতুন কবর খোঁড়া হচ্ছে, 20টা করে কফিন কবরে নামানো হচ্ছে। কফিনগুলো অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ আসার অপেক্ষা করতে করতে মারা যাওয়া মানুষের। প্রয়োজনীয় অঙ্গের অভাবে সঠিক সময়ে অপারেশন করতে না পেরে প্রতিদিন 20 জন করে মানুষ মারা যায় আমেরিকায়। আশা করি বুঝতে পারছেন চাহিদার বিপরীতে মানব অঙ্গের যোগান কতটা কম। কারণটা খুবই সহজ। নিজের শরীর থেকে অঙ্গ কেটে অন্য মানুষকে কে দিতে চায় বলুন? মানব অঙ্গের সবচেয়ে বড় যোগান আসে মৃতদেহ থেকে, কিন্তু মরণোত্তর
দেহদান কয়জন করতে চায় বা কয়জনের আত্মীয়স্বজন রাজি হবে তাদের প্রিয় মানুষটার লাশ যথাযথ মর্যাদার কবর না দিয়ে কাটাকুটি করার জন্য ডাক্তারদের হাতে তুলে দিতে? চাহিদা যোগানের এই আকাশ পাতাল তফাৎ বৈধভাবে কমিয়ে একে অপরের কাছে আসার সুযোগ অত্যন্ত কম। অঙ্গ প্রত্যঙ্গের দাম আকাশ ছোঁয়া, অপারেশন ব্যয়বহুল, এমন জটিল সংকটময় পরিস্থিতিতে অবশ্যই একদল মানুষ সুযোগ নেবে। এক্ষেত্রে সুযোগটা নিচ্ছে মানব পাচারকারীর দল। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি এর মেডিকেল অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের একজন প্রফেসর ন্যান্সি শেপার হিউজ, ভদ্রমহিলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্গান ট্রান্সপ্লান্টেশন শাখার একজন উপদেষ্টাও। 1 দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন অর্গান হারভেস্টিং, চোরাচালান ইত্যাদির উপরে। তিনি বলছেন, জি, আসলেই মানব পাচারকারীরা অর্গান সংগ্রহের জন্য মানব পাচার করে। হয়তো আপনার বাড়ির পাশের হাসপাতালেই চোরাই অর্গান বেচা কেনা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধারণা করছে ব্ল্যাক মার্কেটে প্রত্যেক বছর প্রায় 10,000 কিডনি বেচা কেনা হয়। প্রতি ঘন্টায় প্রায় 2টো করে কিডনি বিক্রি হচ্ছে চোরাই মার্কেটে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে, জিএফআই আনুমানিক প্রতি 10টা অর্গান ট্রান্সপ্লান্ট অপারেশনের একটা হয় মানব পাচারকারীদের কাছ থেকে কেনা লিভার, কিডনি কিংবা ফুসফুস নিয়ে। আফ্রিকার কিছু দেশ, ব্রাজিল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, ফিলিপাইন, ইরান ইত্যাদি হলো মানব অঙ্গ চোরাচালানকারীদের স্বর্গরাজ্য। দারিদ্র্য, জনসংখ্যার আধিক্য, শিক্ষার অভাব ইত্যাদি সুযোগ কাজে লাগিয়ে মানব পাচারকারীর দল জোর করে ধোঁকা দিয়ে মেরে ফেলে অথবা সহজ সরল অশিক্ষিত মানুষদের ভুলিয়ে ভালিয়ে পানির দরে কিনে নিয়ে আসে মানবাঙ্গ। দাতা সুস্থ কিনা তার অঙ্গ গ্রহীতার সঙ্গে জুড়ে দিলে গ্রহীতার কোনো ক্ষতি হবে কিনা এসবের চিন্তা ওরা করে না। ওদের দরকার নগদ টাকা, আর কোনো কিছু চিন্তা করার সময় ওদের নেই। সেক্স ইন্ডাস্ট্রি নামক ইউরোপ আমেরিকার নব্য দাসপ্রথার জন্য পাচার হওয়া হতভাগ্য মানুষদের কাছ থেকেও সময় সময় অর্গান কেটে নেয় ওরা। ধরুন, ভারত বা ব্রাজিলের কোনো মেয়েকে ইউরোপ আমেরিকার কোনো পতিতালয় বা পর্ন ইন্ডাস্ট্রিতে বিক্রি করার জন্য পাচার করা হলো। ওর শরীর থেকে যতটুকু ফায়দা নেবার সবটুকু নিয়ে নিল সেক্স ইন্ডাস্ট্রি। তারপর ওকে পাঠিয়ে দিল কোনো কসাইখানায়। ডাক্তার নামের কোনো কসাই ও সম্ভাব্য বিক্রয়যোগ্য প্রত্যেকটি অঙ্গ কেটে রেখে দিল কিডনি, হৃৎপিণ্ড, চোখ, লিভার ইত্যাদি। একটা মানুষ থেকে 2-3 বার লাভ করল মানব পাচারকারীর দল। লাভের উপর লাভ। বিজ্ঞান, প্রযুক্তি, মানবাধিকার, গণতন্ত্র, সাম্যবাদের ফিচারওয়ালা আধুনিক এই পৃথিবীতে মানবদেহ চমৎকার এক পণ্য। ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর সব নামি দামি হসপিটালে এই চোরাই মানব অঙ্গগুলো বিক্রয় হয়। এক একটার দাম পড়ে এক এক রকম। দাম শুরু হয় $30,000 থেকে। কর্নিয়ার দাম সবচেয়ে কম। ফুসফুস কিনতে হলে আপনাকে গুনতে হবে কমপক্ষে $1,50,000। হৃৎপিণ্ডের জন্য $1,30,000। লিভার আর কিডনির জন্য কিছুটা কম দাম। লিভারের দাম শুরু হয় $98,000 থেকে আর কিডনির $62,000। চরম এক টাকার খেলা। এই ইন্ডাস্ট্রি ঠিক কত বড় তার সঠিক কোনো হিসাব কারো কাছে নেই। ভূতের মতো কাজ ছাড়ে অর্গান হারভেস্টিং গ্যাং। মারাত্মক সংগঠিত এরা। চুনোপুরীরা কখনো কখনো ধরা পড়লেও সবসময় ধরা ছোঁয়ার বাইরে আড়ালেই থেকে যায় রাঘব বোয়ালেরা। টাকা পয়সার আদান প্রদানও করে খুব গোপনে। ব্যবহার করে সর্বাধুনিক প্রযুক্তি। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর মতে প্রতি বছর প্রায় $2 মিলিয়ন লেনদেন হয় এই ইন্ডাস্ট্রিতে। তবে এই সংখ্যা আরও বেশি হবার সম্ভাবনা আছে। কোনো ইন্ডাস্ট্রিতে যদি বছরে $1 মিলিয়ন বেশি লেনদেন হয় তাহলে সেখানকার সব অর্থনৈতিক আদান প্রদান নজরদারির আওতায় রাখার সক্ষমতা আইন প্রয়োগকারী সংস্থার নেই। তবে পৃথিবীর মধ্যে অর্গান ট্রান্সপ্লান্ট ব্যবসাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে একটা দেশ, আর সেটা হলো চীন। বিশ্ব পাড়ায় নতুন এক রংবাজের উত্থান দেখছে পৃথিবী। তথ্য প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি ঘটিয়েছে। নিজেদের মতো করে বিপ্লব ঘটিয়ে ফেলেছে চিকিৎসা বিজ্ঞানে। এখন অর্গান ট্রান্সপ্লান্টকে চীন নিয়ে গেছে একেবারে শিল্পের পর্যায়ে। আমেরিকা, কানাডা বা ইংল্যান্ডের মতো বিশ্বের প্রথম সারির দেশগুলোতেও অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ পেতে সেখানে জনগণের বা রোগীর বছরের পর বছর অপেক্ষা করতে হয়। সেখানে চীন ওটা মাত্র কয়েকদিনের ব্যাপার। কিছু কিছু রোগীর ভাগ্য তো আরও ভালো।
ওরা চীনে নামে, হাসপাতালে যায়, অপারেশন করে, খুশি মনে আবার উড়াল দেয় বাড়ির উদ্দেশ্যে। চীনের হাসপাতালগুলো আপনাকে দিনক্ষণ বলে দিবে, অমুক দিন আসুন, স্বাস্থ্যবান এই হৃৎপিণ্ড পেয়ে যাবেন। এটা কিভাবে সম্ভব? সারা বিশ্বে যেখানে অর্গানের মারাত্মক ঘাটতি, সেখানে চীনে এত ছড়াছড়ি কিভাবে? অন্যান্য দেশে যখন কেবল কিডনি ট্রান্সপ্লান্টে সুযোগ পেতেই বছর পর বছর লেগে যাচ্ছে, অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, সেখানে চীনে মাত্র কয়েকদিনের মধ্যেই কিভাবে অর্গান ট্রান্সপ্লান্ট করা সম্ভব? ওদের কাছে বাড়তি অঙ্গ প্রত্যঙ্গের অনিঃশেষ কোনো ভাণ্ডার আছে নাকি ওদের জীবিত মানুষদের খোয়ার আছে? মুরগির দোকানে গিয়ে চাওয়া মাত্র দোকানদার যেমন মুরগি জবাই করে মাংস দেয়, ঠিক তেমনি ওরা চাওয়া মাত্র কোনো মানব সন্তানকে জবাই করে অর্গান দেয়। হৃৎপিণ্ড, লিভার, কিডনি, ফুসফুস, যার যা লাগবে লন, দীক্ষালন, বাচ্চালন। চীনের প্রতি বছর প্রায় ৬৯,৩০০টি অঙ্গ প্রতিস্থাপনের অপারেশন করা হচ্ছে। দাতার সংখ্যা কত জানেন? মাত্র ৫,১৪৬ জন। কেমনে কি ম্যাজিক দেখাচ্ছে নাকি চীনারা? বাকি অঙ্গগুলো আসছে কোথা থেকে? কারা দিচ্ছে? তারা কি স্বেচ্ছায় জেনে শুনে দিচ্ছে, নাকি জোর করে ওদের অজান্তে শরীর থেকে কেটে নেওয়া হচ্ছে? অলক্ষ্যে থেকে কেউ কি কোনো নোংরা খেলা খেলে যাচ্ছে? কোনো কিছুর গন্ধ কি পাচ্ছেন পাঠক? কেঁচো খুঁড়তে গেলে সাপ বের হয়ে আসবে না তো? হচ্ছেটা কি চীনে? আপনি যদি কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের অভিজ্ঞতার বর্ণনা শোনেন, তাহলে খেয়াল করবেন প্রত্যেক ক্যাম্পে একটা ছক অনুসরণ করা হচ্ছে। বন্দীদের আগাগোড়া চেক আপ করা হচ্ছে, নিয়মিত ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, অজানা ওষুধ গিলতে বাধ্য করা হচ্ছে, রক্তের স্যাম্পল নেওয়া হচ্ছে নিয়মিত বিরতিতে, করা হচ্ছে ডিএনএ টেস্ট। শুধু কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের নয়, বরং পূর্ব তুর্কিস্তানের প্রায় সকল উইঘুর কাজাক মুসলিমদের ব্লাড টেস্ট করানো হয়েছে। ডিএনএর তথ্য আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে, করা হয়েছে আইরিশ স্ক্যান। হৃৎপিণ্ড, লিভার, কিডনি, ফুসফুস চেক আপ করা হয়েছে। কারি টাকা খরচ করে মাত্র 18 মাসের মাথাতেই তৈরি করা হয়েছে প্রায় প্রত্যেক উইঘুর নারী পুরুষের মেডিকেল ডাটাবেস। সরকার কেন এভাবে উইঘুরদের মেডিকেল ডাটাবেস তৈরি করছে, স্বভাবতই জানতে চেয়েছিল উইঘুররা। কেন আমাদের রক্ত নিচ্ছেন? কিডনি, ফুসফুস, লিভার, চোখ সব পরীক্ষা করছেন। সরকার বলেছিল এটা কেবল স্বাভাবিক মেডিকেল চেক আপ। তো মেডিকেল চেক আপের ফলাফল কি? ফলাফল উইঘুরদের জানানো হয়নি, শুধু বলা হয়েছিল আপনারা সুস্থ, সমস্যা থাকলে আপনাদের জানাবো। পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে উইঘুর আর কাজাখদের। মাত্র 18 মাসের ব্যবধানে তড়িঘড়ি করে $26 মিলিয়ন বেশি খরচ করে 2 কোটির মতো মুসলিম উইঘুর কাজাখদের মেডিকেল ডাটাবেস তৈরি করা হলো, শুধু স্বাভাবিক চেক আপের জন্য। মাথায় গুবরে পোকা ভরা থাকলেও বুঝে নিতে সমস্যা হয় না যে সরকার সত্য বলছে না মিথ্যা। তাহলে আসলে সত্যটা কি? ডক্টর ইরগিন সিডিক একজন অপটিক্যাল ইঞ্জিনিয়ার এবং উইঘুর অ্যাক্টিভিস্ট। রহস্যের জট খোলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছেন এই প্রফেসর সাহেব। তার কাছ থেকে আমরা পাচ্ছি রোমহর্ষক তথ্য। চীনের কমিউনিস্ট পার্টি 10 লাখেরও বেশি উইঘুরদের বিভিন্ন গ্রুপে ভাগ করেছে। এক গ্রুপ বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট করার জন্য, আরেক গ্রুপ অর্গান হারভেস্টিংয়ের জন্য, অন্য গ্রুপগুলোর জন্য অন্যান্য পরিকল্পনা। যেমন ধরুন, ঠান্ডা মাথায় তালিকা ধরে ধরে মেরে ফেলা। বিশাল বিশাল কনসেন্ট্রেশন ক্যাম্পের খরচ যোগান দিতে হিমশিম খাচ্ছে চীন সরকার। উইঘুরদের অর্গান বিক্রি করে তারা ক্ষতি পূরণ করছে। আমি সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আমার নিজস্ব মাধ্যম ব্যবহার করে ইতিমধ্যে প্রতিনিয়ত তথ্য পাই, কিন্তু দুঃখের বিষয় আমি কারো নাম বলতে পারছি না। পরিচয় ফাঁস হয়ে গেলে অনেকগুলো মানুষ মারাত্মক বিপদে পড়বে। অনেক কিছুই খাপে খাপে মিলে যাচ্ছে। ব্লাড গ্রুপিং যে স্বেচ্ছা রক্তদান কর্মসূচির জন্য করা হয়নি, এটা তো একদম নিশ্চিত। সরকার কাউকে রক্তদানের জন্য ডাকেনি। ব্লাড ব্যাংক তো বানানোই যদি উদ্দেশ্য থাকতো, তাহলে তো রক্তদানের সক্ষম উইঘুরদের কাছ থেকে ব্যাগ ভর্তি করে রক্ত নিত, কিন্তু তারা নিয়েছে খুবই সামান্য রক্ত, 2-3 ফোঁটা। ইনফেকশন নিয়ন্ত্রণের জন্য যদি রক্ত নেওয়া হতো আর ইনজেকশন দেওয়া হতো, তাহলে তো জেলে বন্দি সবার কাছ থেকে রক্ত নেওয়ার কথা, কিংবা ইনজেকশন দেওয়ার কথা। শুধু উইঘুর কাজাকদের কাছ থেকে নেওয়া হয়েছে।
আগে যেমন নেওয়া হতো ফালুন গং নামের আরেক সংখ্যালঘু ধর্মের লোকদের থেকে। আরেক কারণে ব্লাড টেস্ট করা হয়ে থাকতে পারে অর্গান হারভেস্টিং। অর্গান হারভেস্টিংয়ের জন্য রক্ত পরীক্ষা করা বাধ্যতামূলক। ডিএনএ রক্তের গ্রুপ ম্যাচ করতে হবে, না হলে দাতার অর্গান গ্রহীতার শরীরে খাপ খাবে না, ঠিকমতো কাজ করবে না। আল্ট্রাসাউন্ড টেস্ট করার কারণ এখন স্পষ্ট। দেহের ভিতর অর্গানের আকার আকৃতি কেমন আছে, কি অবস্থায় আছে সেটা জানার জন্য। দেখুন কতটা আটঘাট বেঁধে ঠান্ডা মাথায় সব কিছুর ছক কষে মাঠে নেমেছে চীনা কমিউনিস্ট সরকার। জানুয়ারির 19 তারিখে 2020 প্রফেসর ইরকিন সিদ্দিক টুইট করেন, এইমাত্র খুব বিশ্বস্ত এক সূত্রে জানতে পারলাম চীন কমিউনিস্ট সরকার সম্প্রতি উইঘুরদের অর্গান ব্যাপক হারে সৌদি আরবে রপ্তানি শুরু করেছে। প্রত্যেক দিন সাংহাই থেকে সৌদি আরবে উইঘুরদের অর্গান পাঠানো হচ্ছে। ঠিক একই রকম টুইট করেন আরেকজন ভদ্রলোক, একসময় পূর্ব তুর্কিস্তানের এক হসপিটালে সার্জন হিসেবে কাজ করা ডক্টর ইনভার তোথি। হালাল অর্গানস আর রিয়েল। সার্জন সাহেবের এই টুইট করার পেছনে আত্মবিশ্বাস জুগিয়েছে আইলি নামের এক মহিলা। এক চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় চাইনিজ এই মহিলা দাবি করে বসে চীনের বিরুদ্ধে সংখ্যালঘু নাগরিকদের থেকে অঙ্গ কেটে বিক্রি করার যে অভিযোগ উঠেছে তা একদম সত্য। চীনের তিয়ানজিং শহরের এক হাসপাতালে সে নিজে দেখেছে জীবন্ত মানুষের শরীর থেকে জোর করে অর্গান কেটে নিয়ে বিক্রি করছে সরকার। তিয়ানজিং আইডা হসপিটালের লিভার ট্রান্সপ্লান্টেশন ডিপার্টমেন্ট 2006 সালে এই অমানবিক কাজ করেছিল, আত্মবিশ্বাসী গলায় দাবি করে আইলি। এটা দেখা মাত্রই সার্জন ইনভার তোথির মনে পড়ে যায় তার জীবনের সবচেয়ে কালো দিনগুলোর কথা। ইনভার তোথি সেই দুঃসহ স্মৃতির ডালি খুলে দিচ্ছেন আমাদের সামনে। ভদ্রলোক বলছেন, 1995 সালের ওই দিনটাতে আমার বস চিফ সার্জনের রুমে ডাক পড়ল আমার। কঠিন গলায় অর্ডার দেয় বস, তোথি তুমি এখনই উরুমচির এক্সিকিউশন গ্রাউন্ডে যাবে। ওখানে একটা রুমে মৃত্যুদণ্ড পাওয়া একজন বন্দী থাকবে। তুমি তার শরীর থেকে লিভার এবং কিডনি দুটোই কেটে নেবে। এরকম কাজ আমি আগে কখনো করিনি। কাজটা করতে মন সায় দিচ্ছিল না, কিন্তু বসের নির্দেশ, নাও করতে পারলাম না। গেলাম জল্লাদখানায়। হতভাগ্য মুসলিম বন্দীকে ডেথ স্কোয়াডের ওরা গুলি করল, কিন্তু বন্দি মারা গেল না, কেবল জ্ঞান হারালো। উদ্দেশ্যমূলকভাবে বন্দির বুকের ডান দিকে গুলি করেছে গার্ডরা, যেন সে জ্ঞান হারায়, তৎক্ষণাৎ মারা না যায়। বন্দি পটল তোলার আগে কাজ সেরে নেওয়ার জন্য যথেষ্ট সময় যেন আমি পাই। ওদের নিষ্ঠুরতায় ভরকে গেলাম আমি সার্জন, আমার নার্ভ অনেক শক্ত, তারপরেও নিজের উপর নিয়ন্ত্রণ থাকছিল না। গুলি খাওয়া মুসলিম বন্দির শরীর থেকে লিভার আর কিডনি কেটে নিচ্ছি, আর ওদিকে ওর হার্টবিটের শব্দ শুনছি। আহ, কি নৃশংসতা! চীন সরকারের অর্গান হারভেস্টিং করার অভ্যাস বহু পুরনো। উইঘুর কাজাক মুসলিমদের পাশাপাশি ফালুন গং এই লোকদের কাছ থেকেও অঙ্ক কেটে নিত তারা। কেমন ছিল তাদের উপর চীন সরকারের চালানো অত্যাচার! এক বন্দি জানাচ্ছে, ওরা তার পায়ে পথে টয়লেট ব্রাশ ঢুকিয়ে দিয়েছিল। সে টয়লেট করতে পারত না, তাকে ঘুম থেকে ডেকে তোলা হতো সূচ দিয়ে গায়ের চামড়া ফুটো করে, অথবা বরফ শীতল পানি গায়ে ঠেলে দিয়ে। নারীদের অচেনা ওষুধ খেতে বাধ্য করা হতো, এতে তাদের মাসিক বন্ধ হয়ে যেত। অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যেত। ধর্ষণ ছিল ডাল ভাতের মতোই নিত্যনৈমিত্তিক ব্যাপার। ইন লিপিং নামের এক সাবেক বন্দিনী জানাচ্ছে, তাকে একটা ছেলে 40 জন মিলে ধর্ষণ করে। আমাদের গল্প শুরু হয়েছিল এক সার্জনকে নিয়ে। ওই যে মাঝরাতে স্ত্রীকে ডেকে তুলে সব কিছু বলতে চেয়েছিল যে। দুঃস্বপ্নের ভেতর বিভৎস মৃত রোগী দেখার ঘটনাটা কাল্পনিক হলেও ডাক্তারের ঘটনা কাল্পনিক নয়। এরকম একজন সার্জন সত্যিই ছিল চীনে। এই ডাক্তারের স্ত্রী চীন সরকারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করত। স্বামীর এলোমেলো রুটিন দেখে বেশ কিছুদিন ধরেই তার মনে একটা সন্দেহ দানা বেঁধেছিল। এতদিনের এত চেনা মানুষটা হুট করে অন্যরকম হয়ে গেছে, অচেনা মানুষে পরিণত হয়েছে। রাত বিরাতে হাসপাতাল থেকে ফোন আসে। ফোন পাওয়ার সাথে সাথেই ছুটে যায়। আগের চাইতে অনেক অনেক বেশি টাকা বেতন পাচ্ছে। আবার মানসিকভাবেও কেমন যেন ভেঙে পড়েছে। সবসময় কেমন চঞ্চল,
অস্থির আচরণ করছে, কিছু একটা লুকাচ্ছে যেন সবার কাছ থেকে। সার্জন তার স্ত্রীকে ডেকে তুলে নিয়ে বলা শুরু করলো, আমাদের হাসপাতালের মাটির নিচে গোপন কিছু সেলার আছে। আন্ডারগ্রাউন্ড এই সেলগুলোতে ফালুন গংয়ের লোকদের লুকিয়ে রাখা হয়েছে। প্রায় এদের গোপন আন্ডারগ্রাউন্ড সেলার থেকে বের করে নিয়ে আসা হয়। কিডনি, চোখ, লিভার, স্কিন, টিস্যু ইত্যাদি কেটে নেওয়া হয়। অপারেশন শেষে কেউ কেউ বেঁচে থাকে, আবার অনেকেই মারা যায়। পকেট থেকে টাকা পয়সা, আংটি, চেইন, ঘড়ি ইত্যাদি রেখে দেয় হাসপাতালের স্টাফরা। তারপর জীবিত বা মৃত দুই গ্রুপের লোকদেরই জ্বালান করে দেওয়া হয় চুল্লিতে পোড়ানোর জন্য। পুড়িয়ে একেবারে ছাই করে ফেলা হয়। কোনো চিহ্ন থাকে না, না কাগজে কলমেও কোনো হিসাব রাখা হয় না। ঠিক একই কায়দায় সমান নিশ্চয়তার সাথে উইঘুর কাজাক মুসলিমদের জবাই করে চলেছে হান চাইনিজ কসাইরা। হিউম্যান রাইটস ইনভেস্টিগেটর, দ্য স্লটার্স, ম্যাস কিলিংস, অর্গান হারভেস্টিং অ্যান্ড চাইনাজ সিক্রেট সলিউশন টু ইটস ডিসিডেন্ট প্রবলেম বইয়ের লেখক ইথান গাটম্যান অনেক তথ্য প্রমাণ হাজির করেছেন জল্লাদ চীনের বিরুদ্ধে। উইঘুরদের দেহ থেকে অর্গান কেটে নেওয়ার কাজে জড়িত ডাক্তার, পুলিশ, অনেক লোকের সাথেই কথা বলেছে গাটম্যান। টুকরো টুকরো তথ্য জুড়ে দিতেই অর্গান হারভেস্টের পুরো চিত্রটা স্পষ্ট হয়েছে। কমিউনিস্ট পার্টির এক সদস্যকে উদাহরণ হিসেবে নিয়ে এসে পুরো প্রক্রিয়াটা বলা যাক। ধরুন, চীনা কমিউনিস্ট পার্টির এক সদস্য হাসপাতালে ভর্তি হলো। স্টাফদের কাছে খবর চলে গেল অমুক ইউনিটে পার্টির তমুক সদস্য নানাবিধ শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হয়েছে, অঙ্গ প্রতিস্থাপন করতে হবে। বন্দি উইঘুরদের রক্ত পরীক্ষা করা হলো আবার, যার সাথে পার্টি সদস্যের রক্তের গ্রুপ ম্যাচ হলো। এবার করা হলো তার টিস্যু ম্যাচিং। টিস্যু মিলে না গেলে সৌভাগ্যবান উইঘুর লোকটা আরও কয়েকদিন ধুকে ধুকে বেঁচে থাকার সুযোগ পাবে। আর ম্যাচ হলে বিশেষ ভ্যানে করে পুলিশ ও ডাক্তারসহ তাকে পাঠিয়ে দেওয়া হবে বিভৎস এক মৃত্যুর দিকে। জল্লাদখানায় পৌঁছানোর পর বুকের ডান পাশে গুলি করা হয়, যেন তৎক্ষণাৎ মারা না গিয়ে ধীরে ধীরে মরে বন্দি। ডাক্তারেরা এই সময় যা যা অর্গান দরকার তা কেটে নেয়। চেতনানাশক বা ব্যথানাশক কোনো কিছু ব্যবহার এর কোনো বালাই নেই। তারপর অর্গান বসিয়ে দেওয়া হয় সেই পার্টি সদস্যের শরীরে। মনের আনন্দে শীষ দিতে দিতে বিদায় নেয় সে। উইঘুর কাজাক বন্দীদের মৃতদেহ সিমেন্টে মুড়িয়ে খুব গোপনীয়তার সাথে মাটি চাপা দেওয়া হয়। জীবন্ত উইঘুর কাজাক মুসলিমদের তিলে তিলে কষ্ট দিয়ে ভাবে অর্গান কেটে নিচ্ছে চাইনিজরা, আর কত নিচে নামবে ওরা। আবারও ফিরে যাই এনভার তথির কাছে। তথির ভাষ্যমতে জীবন্ত মানুষের শরীর থেকে অর্গান হারভেস্টিংয়ের বিশাল এক ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে চীন সরকার। কারি কারি টাকা কামাচ্ছে সরকার এ থেকে। উরুমচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক বিশেষ প্যাসেজের ছবি তুলেছেন তথি। প্যাসেজটার নাম হিউম্যান অর্গান ট্রান্সপোর্টেশন গ্রিন পাথ, HOTGP। এই প্যাসেজ দিয়ে চীন থেকে মানব অঙ্গ অন্য দেশগুলোতে রপ্তানি করা হয়। চিন্তা করুন, কত বিশাল, কত বিপুল পরিমাণ অঙ্গ বিদেশে রপ্তানি হলে তার জন্য আলাদা প্যাসেজের ব্যবস্থা করতে হয়। তথির গ্রিন প্যাথ প্যাসেজের ছবি তোলার অল্প কয়েকদিনের মধ্যেই চায়না সাউদার্ন এয়ারলাইনের মাধ্যমে 500-ও বেশি অর্গান বিদেশে রপ্তানি হয়েছে। হৃদয়ে ভেঙে দেওয়া আরও তথ্য দিচ্ছেন এনভার তথি। সৌদি আরবের নাগরিকদের মধ্যে হালাল অর্গানের অনেক চাহিদা। এরকম হালাল অঙ্গ বলে আসলে ইসলামে কিছু নেই। তাই তারা বেছে নিয়েছে পূর্ব তুর্কিস্তানের উইঘুর মুসলিমদের, কারণ এরা মদ গাঁজা কিছু খায় না, নিয়ন্ত্রিত জীবনযাপন করে। উরুমচিতে এসে তাই সৌদির নাগরিকেরা অর্গান ট্রান্সপ্লান্ট করাচ্ছে। তথির এই দাবিকে শক্তিশালী করছেন সাউদি সেন্টার ফর অর্গান ট্রান্সপ্ল্যান্টস এর ডিরেক্টর ডক্টর ফাইসাল শাহিন। 2014 সালে অ্যারাবিয়ান বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভদ্রলোক জানাচ্ছেন 7,000 সৌদি রোগীর কিডনি প্রতিস্থাপন করা দরকার। আরও অর্গানের কথা বাদে দিলাম, ব্যাপক ঘাটতি অর্গানের। আমি 410 জন সৌদি নাগরিককে চিনি যারা 2012 থেকে 2014 সালের ব্যবধানে চীন, পাকিস্তান ও মিশরের ব্ল্যাক মার্কেট থেকে অর্গান কিনেছে। এই হলো উম্মাহের অবস্থা, এই হলো মুসলিম ভ্রাতৃত্ববোধ। কোন মুখে কাউসারের তীরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দেখা করার আশা করি আমরা। অর্গান হারভেস্টিংয়ের সাথে জড়িত এক পুলিশ সদস্য
স্বগোক্তির মতো করে ইথান গাটম্যানকে বলেছিল, আমরা বোধহয় সবাই নরকে যাব। ওরা সবাই নরকে যাবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু উইঘুর কাজাক মুসলিম ভাই বোনদের ওপর এত নিষ্ঠুর নির্যাতনের পরেও আমরা উদাসীন বসে আছি। আমাদের ঠিকানা কোথায় হবে? নিজেকে একবার উইঘুর কাজাকদের জায়গায় কল্পনা করুন। কতটা কষ্ট নিয়ে মারা যাচ্ছে উইঘুররা। চিন্তা করুন একবার, কল্পনা করুন। সতর্কতার সাথে ওদের কারো বুকের ঠিক ডান দিকে গুলি করেছে হান চাইনিজ শূন্য। মাটিতে পড়ে গিয়ে তীব্র যন্ত্রণায় আকাশ বাতাস কাঁপিয়ে কাতরাচ্ছে আপনার বাবা মা। ধারালো ছুরি নিয়ে এসে ঝটপট বুক পেট চিরে এক এক করে ফুসফুস কিডনি কেটে নিয়ে যাচ্ছে হান কষায়। চোখের কোণ ঘেঁষে নেমে আসা সরু একটা কান্নার ধারা মিশে যাচ্ছে রক্তের স্রোতে। এই তো এক পোচে উপড়ে ফেলা হলো আপনার মমতাময়ী মায়ের সেই চোখখানাও। অথবা চিন্তা করুন আপনার সন্তানের কথা, ছোট ভাই বা বোনের কথা। ও একটু ব্যথা পেলে আপনি অস্থির হয়ে ওঠেন। খেলতে বা হাঁটতে গিয়ে পড়ে গিয়ে ওর চোখে জল এলে মনে হয় আপনার দুনিয়াটা উলটপালট হয়ে গিয়েছে। এখন ভাবুন, আপনার প্রাণপ্রিয় সন্তান বা ভাই বোনকে হান সার্জন কুটি কুটি করে কেটে ফেলছে। কতটা কষ্ট পাবেন আপনি? আমাদের প্রিয় নেতা, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম উম্মাহ একটা দেহের মতো। পারস্পরিক ভালোবাসা, দয়ামায়া ও স্নেহ মমতার দিক থেকে গোটা মুসলিম সমাজ একটা দেহের সমতুল্য। যদি দেহের কোনো একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে বাকি সব অঙ্গ বিনিদ্র ও জরাক্রান্ত হয়ে আঘাতপ্রাপ্ত অঙ্গের সঙ্গে সমব্যথায় ব্যথিত হয়। আমরা কি এই উম্মাহের অংশ হতে পেরেছি? আমরা কি আমাদের উইঘুর কাজাক ভাই বোনদের জন্য ব্যথিত? আমাদের নিজেদের ভাই বোন বাবা মাকে যদি এভাবে কেউ পশুর মতো জবাই করত, তাহলে আমরা যতটা ব্যথিত হতাম, উইঘুর কাজাক ভাই বোনদের জন্য কি তার এক কানাকড়িও ব্যথা বেদনা আমরা অনুভব করি? হয়তো কিছুটা মন খারাপ আমাদেরও হয় ফেসবুক স্ক্রল করার সময় উইঘুরদের সংবাদ জেনে। কোনো ভিডিও দেখে কিছুক্ষণ আনমনে হয়ে থাকি। কোষে শুয়োরের বাচ্চা বলে গালি দেয় চাইনিজদের, তারপর আবার ফিরে যায় স্বাভাবিক জীবনে। খুব সতর্ক থাকি যাতে কৃত্রিম কোনো গ্লানিবোধ আমাদের পেয়ে না বসে। আমাদের সাজানো গোছানো নিশ্চিন্ত নির্ভাবনাময় জীবনে খচখচারে অনুভূতি যেন চলে না আসে, তার জন্য ঘিরে রাখি আমাদের বুকের সীমান্ত। মেতে উঠি হাসি ঠাট্টায়, চুষে নিতে চাই জীবনের সকল রং, রূপ, রস, গন্ধ। এসি রুমে বসে দার্স দিয়ে ফেসবুকে 2-4টা ইসলামী পোস্ট দিয়ে মুসলিম উম্মাহের বিশাল খেদমত করে ফেলি আমরা। তৃপ্তির ঢেকুর তুলে নরম বিছানায় বউকে জড়িয়ে ধরে ঘুম দেই। যদি আমাদের নিজেদের বাবা মায়ের উপর এমন বিভীষিকা নেমে আসতো, তাহলে আমরা কীভাবে চুপ করে থাকতাম? শুধু দোয়াই করে যেতাম? আর কিছু করার নেই আমাদের? সত্যিই কিছু করার নেই? আমরা কি আসলেই এক দেহ, এক উম্মাহের অংশ? ফালুং গংয়ের অর্গান হারভেস্টিং নিয়ে সারা জাগানো বই লেখা হয়েছিল। বিশ্ববাসীকে সচেতন করা হয়েছিল। উইঘুর কাজাকদের জন্য কেউ কি এমন কিছু করবে? একসময় দুষ্টু ও চঞ্চল বাচ্চাদের মানব পাচারের গল্প শুনিয়ে ভয় দেখিয়ে ঘুম পাড়াতেন মায়েরা। বাবু ঘুমাও, না হলে ছেলেদোরা এসে তোমাকে ধরে নিয়ে যাবে। তারপর ইয়া বড় এক ছুরি দিয়ে কেটে নেবে তোমার কলিজা, এক পোচে কেটে নেবে হৃৎপিণ্ড, কচকচ করে চিবিয়ে খাবে। বাবু ঘুমাও। রাজ্যের ভয় নেমে আসতো বাবুর চোখে। ছোট্ট বুকের ধুকপুকানি নিয়ে ভয়ে মায়ের গলা জড়িয়ে ধরত সে। তারপর একসময় ঘুমিয়ে যেত। আমরাও সেই শিশুর মতো ঘুমিয়ে গেছি। এ এক মরণ ঘুম। ঘুমিয়ে গেছি আমরা, ঘুমিয়ে গেছে মুসলিম উম্মাহ। শিশুর মতোই ঘুমিয়ে গেছে আমাদের নেতারা, উম্মাহের তথাকথিত কান্ডারিয়া। এখানে পরিবেশটা একদম সুন্দর, কোনো হইচই নেই।